ওকে, সবাই কি স্ক্রিন দেখতেছেন? জি স্যার। আমরা জি স্যার। তাহলে হচ্ছে যে আমাদের নতুন যে কোর্সটা, যেটা আমাদের হচ্ছে যে আইপিটিআর থেকে হচ্ছে লঞ্চ করার কথা ছিল, প্রফেশনাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ডিজাইন উইথ ম্যানুয়াল অ্যান্ড এক্সেল। আজকে হচ্ছে আমরা সেটার প্রথম ক্লাস বা বেসিক ক্লাসটা করব। ওকে, তার আগে হচ্ছে যে আমরা আমাদের কন্টেন্ট গুলো জেনে নিই, অর্থাৎ আমরা এই কোর্সে কি কি পড়বো বা আমাদের কোর্সে কি কি থাকবে। সেটা হচ্ছে লেকচার 1, যেটা আমাদের প্রথম দিন। আমরা আজকে পুরো বেসিক ক্লাস, অর্থাৎ আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং এর বেসিক সম্পর্কে জানবো। লেকচার 2 তে আমরা জানবো পাইল সম্পর্কে, এবং পাইলের হচ্ছে যে আমরা একটা এস্টিমেটিং এন্ড কস্টিং দেখবো। আমরা পাইল ক্যাপ দেখবো লেকচার 3 তে। লেকচার 4 এ দেখবো আমরা ফুটিং। লেকচার 5 এ দেখবো হচ্ছে শর্ট কলাম। লেকচার 6 এ দেখবো হচ্ছে আমরা গেট বিম। লেকচার 7 এ দেখবো হচ্ছে আমরা লং কলাম। লেকচার 8 এ দেখবো হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোর। লেকচার 9 এ দেখবো হচ্ছে আমরা রুফ বিম। লেকচার 10 এ আমরা দুইটা অংশ একসাথে দেখবো, একটা হচ্ছে স্ল্যাব এবং হচ্ছে লাইম কংক্রিট। ওকে, এরপর হচ্ছে যে আমরা লেকচার 11 এ দেখবো হচ্ছে স্টেয়ার কেস। লেকচার 12 এ দেখবো হচ্ছে শেয়ার ওয়াল। লেকচার 13 এ দেখবো হচ্ছে আমরা ড্রপ ওয়াল বা যেটাকে আমরা সানসেট বলি। আমরা সেটার হচ্ছে এস্টিমেটিংটা করব। লেকচার 14 এ হচ্ছে যে আমরা দুইটা লেকচার একসাথে করব, একটা হচ্ছে ওয়াল, অর্থাৎ কিভাবে ওয়াল এস্টিমেটিং করতে হয় বা আমরা সেটা দেখবো, এবং কিভাবে লিন্টেল হচ্ছে কি করতে হয়, এস্টিমেটিং করতে হয়, সেটা আমরা দেখবো। লেকচার 15 দেখবো হচ্ছে আমরা সেফটি ট্যাঙ্ক। লেকচার 15 লেকচার 16 দেখবো হচ্ছে আমরা ওয়াটার রিজার্ভার। লেকচার 17 আমরা দেখবো হচ্ছে কিভাবে ক্যাংবার হিসাবটা আনে এবং কিভাবে হচ্ছে ভীমের ফ্লেক্সার ডিজাইন বা শেয়ার স্ট্যান্ডটা আসে, এবং শেয়ার স্ট্যান্ড হচ্ছে আপনার রিনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হয় আমরা দেখবো। লেকচার 18 আমরা দেখবো হচ্ছে মেসনরি ওয়ালের কিভাবে হচ্ছে রিনফোর্সমেন্ট গুলো বের করতে হয় বা কিভাবে হচ্ছে এস্টিমেটিং করতে হয়। লেকচার 9 আমরা দেখবো হচ্ছে আমাদের যে পেন যেটা আছে, পেনের যে কোয়ান্টিটি কি পরিমাণ পেন লাগবে, অর্থাৎ আমরা যখন ফিনিশিং দিব আমাদের ফিনিশিং এ কি পরিমাণ পেন লাগবে বা এটি আমরা দেখবো। এছাড়া হচ্ছে লেকচার 19 হচ্ছে আমরা আরেকটি লেকচার দেখবো বা আরেকটি টপিক দেখবো, সেটা হচ্ছে ফ্লোর টাইলস। এবং লেকচার 20 আমরা দেখবো হচ্ছে কালভার সম্পর্কে, যদি এটা আমাদের আলাদা, অর্থাৎ আমাদের টোটাল হচ্ছে যদি আমি বিল্ডিং এর কথা চিন্তা করি, তাহলে লেকচার 1 থেকে লেকচার 19 হচ্ছে আমাদের বিল্ডিং এর, আর লেকচার 20 হচ্ছে আমরা কালভার্ট নিয়ে জানবো, যেহেতু আমাদের দেশে কালভার্টটা খুবই জনপ্রিয়। এবং কালভার্ট হচ্ছে এস্টিমেটিং সাধারণত হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে করা হয় বা আমাদের দেশীয় ইঞ্জিনিয়াররা করে, সেক্ষেত্রে আমরা কালভার্টটা দেখবো। এছাড়া হচ্ছে যে আমরা আরো 2-3টা হচ্ছে এক্সট্রা টপিক অ্যাড করব কোর্স শেষে। আমাদের শেষ যে টপিকটা থাকবে সেটা হচ্ছে, অর্থাৎ লাস্ট যে লেকচারটা থাকবে সেটা হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা ডিজাইনটা এক্সেলে করব বা আমরা হচ্ছে কস্টিংটা বা এস্টিমেটটা হচ্ছে এক্সেলে বের করব, সেটি শিখবো। ওকে, এটুকু ছিল আমাদের কন্টেন্ট। তাহলে কারো কন্টেন্ট সম্পর্কে কোনো ঝামেলা আছে বা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে? না স্যার, ক্লিয়ার আছে কথা। ওকে, তাহলে কন্টেন্ট সম্পর্কে কারো কোনো ঝামেলা আছে বা আমরা কি কি পড়বো না পড়বো সেটা তো বুঝতে পারছেন, তাই না, কন্টেন্টটা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমার তো পরিচয় দেওয়ার কিছু নেই, আপনারা জানেন। ওকে, আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। ডে 1, যেটা আমাদের আজকে, আমরা লেকচার 1 দেখবো বেসিক সম্পর্কে। আমরা বেসিকে টোটাল হচ্ছে যে আপনার 5টা বা 6টা আইটেম দেখবো। প্রথমটা হচ্ছে আমরা এস্টিমেটিং এর ডিটেলস দেখবো, অর্থাৎ এস্টিমেটিং এর ডেফিনিশন আর তার টাইপ, তার মেথড গুলো। এছাড়া আমরা কস্টিং এর ডিটেলস দেখবো, কস্টিং এর ডেফিনিশন দেখবো, কস্টিংটা হচ্ছে যে কোত্থেকে আসে সেটা দেখবো বা কস্টিং এর কাজ কি তা দেখবো। আমরা রেট অ্যানালাইসিস দেখবো, আমরা বিবিকিউ অর্থাৎ বিল অফ কোয়ান্টিটি দেখবো, কিভাবে তৈরি করতে হয় তাও দেখবো। আমরা হচ্ছে যে মেথড অফ কস্টিং দেখবো, যে কস্টিং কয় ধরনের মেথড আছে। এছাড়া হচ্ছে যে আমরা কি যে কন্টিজিনিয়াস অ্যান্ড কি মিসচেলানিয়াস কোস্ট, অর্থাৎ যেটাকে আমরা সেফটি কোস্ট ধরতে পারি, সেটা আমরা দেখবো। এছাড়া হচ্ছে আমরা কিছু হচ্ছে যে আপনার ডাটা সম্পর্কে দেখবো শেষের দিকে। এটা ছিল আমাদের লেকচার 1 বা বেসিক 1 এর হচ্ছে লেকচার প্ল্যানটা। তাহলে আমরা আমাদের মূল আলোচনা চলে আসি, এস্টিমেটিং। ওকে, তাহলে একটা কলম নিই। Okay. Estimating is the process of calculating the probable cost of a project before execution. কোন একটা প্রজেক্ট করার আগে, ধরেন আমাদের হচ্ছে যে আরাফ একটা বাড়ি করবে। ওকে, তাহলে বাড়ি করার আগে হচ্ছে যে আরাফ তার বাড়ির সমস্ত কিছু হচ্ছে যে মারুফকে দিল। মারুফ হচ্ছে মেন ইঞ্জিনিয়ার। তাহলে প্রথম আরফের কাজ কি হবে, মারুফ থেকে জানা যে তার এই বাড়িটা করতে বা পুরা হচ্ছে যে বাড়িটা হচ্ছে ফিনিশিং যে গুড যেটা বলে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ পাইল থেকে শুরু করে একদম হচ্ছে পেন্ট পর্যন্ত কতটা খরচ আসবে, সেটা হচ্ছে যে একটা কি করা, যে তাকে হচ্ছে সামারি দেওয়া। সেক্ষেত্রে মারুফ কি করবে, প্রত্যেকটা হচ্ছে যে আইটেমের আপনার কি করবে, যে কস্টিংটা বের করে তাকে বলবে যে হ্যাঁ, যে আরা তোমার এই প্রজেক্টটা, তোমার বাড়িটা করতে সম্পূর্ণ খরচ হবে কত, যে 50 লাখ টাকা বা 60 লাখ টাকা বা 1 কোটি টাকা বা আরো বেশি। ওকে, তাহলে এটাই হচ্ছে এস্টিমেটিং এর ডেফিনিশন। এস্টিমেটিং ইজ দ্য প্রসেস অফ ক্যালকুলেটিং প্রবাবল কস্ট, সম্ভাব্য কস্টটা কত সেটা। আরব জেনে গেছে যে আরবের সম্ভাব্য কস্ট কত, যে 60 লাখ টাকা। 60 লাখ টাকা হচ্ছে কি আরবের সম্ভাব্য কস্ট বা পসিবল কস্ট। এত টাকা থাকলে আরব হচ্ছে কি করতে পারবে, বিল্ডিংটা করতে পারবে।
ওকে, আদারওয়াইজ তাকে হয়তো বা হচ্ছে কারো থেকে ঋণ নিতে হবে অথবা তাকে ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, এনশিওর ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি অফ দ্য প্রজেক্ট। যেটা বললাম যে আপনার কাছে আছে 50 লাখ টাকা কিন্তু আপনার লাগতেছে 60 লাখ টাকা, সেক্ষেত্রে আপনি কি করবেন? দুইটা ওয়ে, আইদার কারো থেকে ঋণ করবেন অথবা হচ্ছে আপনি কি করবেন, যখন আপনার বাড়তি 10 লাখ টাকা হচ্ছে আপনার কাছে আসবে তখনই হচ্ছে প্রজেক্টে নামবেন। অথবা আরেকটা করা যায়, সেটা হচ্ছে কি যে আপনার 50 লাখ টাকার মধ্যে আপনি যতটুকু পরিমাণ হচ্ছে প্রজেক্টটা শেষ করতে পারেন ততটুকু করবেন, বাকিটা রেখে দিবেন। তিনটা ওয়ে। নাম্বার টু, হেল্পস ইন সিকিউরিং প্রজেক্ট ফান্ডিং। আপনার যে প্রজেক্ট যেটা করতেছেন, ধরেন গভর্নমেন্ট প্রজেক্ট ধরেন হচ্ছে যে প্রায় 15,000 কোটি টাকার প্রজেক্ট, 15,000 কোটি টাকার প্রজেক্ট। ওকে, 15,000 কোটি টাকার প্রজেক্ট, আপনি প্রজেক্টে নেমে গেলেন, তাহলে হচ্ছে গভর্নমেন্ট আপনাকে টাকা দিয়ে দিল। ওকে, টাকা দেওয়ার পর হচ্ছে টাকা, সরি, গভর্নমেন্ট বললো আপনাকে যে হ্যাঁ আমরা এই প্রজেক্টটা করবো, তাহলে হচ্ছে যে আমাকে ডিটেলস একটা এস্টিমেটিং করে দেন। ওকে, তাহলে হচ্ছে ধরেন আমাদের হচ্ছে যে আরাফ এস্টিমেটিং করলো, করার পর হচ্ছে মানে আপনার হচ্ছে যে পসিবল ফান্ডিং আসার কথা হচ্ছে কত, আরাফ বলতেছে 14 কোটি টাকা আসতে পারে বা 14,000 কোটি টাকা আসতে পারে। ওকে, এটা আরাফ হচ্ছে যে কি ক্যালকুলেশন করে রাখলো। আরাফ হচ্ছে গভর্নমেন্ট কত বলবে, আরাফ গভর্নমেন্ট বলবে হচ্ছে কত, 15 কোটি টাকা হচ্ছে লাগবে। গভর্নমেন্ট তারা কি করবে, 15,000 কোটি টাকাই দিবে, যে টাকাটা আরাপ বলবে সেটাই দিবে। ঠিক আছে, তাহলে এখানে কি হতে পারে, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি যে প্রজেক্টটা হচ্ছে যে কি ফান্ডিংটা সিকিউর থাকে, অর্থাৎ আমি জেনে গেলাম আমার কত কোটি টাকা লাগবে বা কত টাকা লাগলে আমার প্রজেক্টটা শেষ হবে। ওকে, নাম্বার থ্রি, ইটস ইন প্রজেক্ট শিডিউলিং অ্যান্ড ম্যাটেরিয়াল প্রোকিউরমেন্ট। ওকে, তাহলে কি করা যায় যে আমার যে প্রজেক্টের যে শিডিউলিংটা আছে এবং ম্যাটেরিয়াল যে প্রোকিউরমেন্ট বা ইকুইপমেন্ট গুলো আছে এগুলো কিনতে হচ্ছে কি পরিমাণ খরচ আসবে, বা হচ্ছে যে আমরা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং এর ম্যানেজমেন্ট করছিলাম ক্লাসে, ওইখানে আমরা দেখছিলাম যে একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কি করে একটা ধাপ মেনে চলে, তাই না? ওকে, তাহলে ওই ধাপটা হচ্ছে যে কি এখানে হচ্ছে আমরা কি করব, ওই ধাপটারও ক্যালকুলেশন করব, যে শিডিউলিংটা করব, প্রজেক্ট শিডিউলিং আমি কোন দিন কি করব, কোন দিন পাইলের কাজ করব, কোন দিন হচ্ছে যে আমি হচ্ছে বিমের কাজ করব, কোন দিন ওয়ালে কাজ করব, কোন দিন হচ্ছে ফিনিশিং গুডসের কাজ করব, তা সেটা আমাকে শিডিউলিং করতে হবে। এবং আমার যে ম্যাটেরিয়াল যেগুলো আছে সেটার হচ্ছে কি করতে হবে, প্রকিউরমেন্ট করতে হবে, এটা হচ্ছে এস্টিমেটিং এর অংশ, অর্থাৎ বিফোর এক প্রজেক্ট এক্সিকিউশনের আগে আপনাকে এটা করতে হবে। নাম্বার ফোর হচ্ছে রিডিউস রিস্ক অফ কস্ট ওভার টাস্ক, অর্থাৎ আপনি হচ্ছে কি করবে, একটা সেফটি ধরে কিন্তু কষ্টটা বলতে হবে, সেফটি ধরে কষ্ট বলতে হবে। ধরেন হচ্ছে যে আপনার বাড়ি করতে লাগবে 70 লাখ টাকা, কিন্তু আপনাকে কারেক্টলি বলতে হবে কত, আপনার 80 থেকে 90 লাখ টাকার মতো লাগতে পারে। ওকে, এটাকে আমরা কি সিকিউর ফান্ডিং বলতে পারি। বাকি আমার কষ্ট ওভারটার্ন যদি করে তাহলে আমি কি করতে পারি, ধরেন হচ্ছে এখান থেকে নিতে পারি। ধরেন যে মেহেদি আরাফকে বলে দিল যে 70 লাখ টাকা লাগবে আরাফ তোমার বাড়িটা করতে, আরাফ কি করবে, তাকে 70 লাখ টাকাই দিবে। তো যখন হচ্ছে দেখা গেছে কি সে যখন হচ্ছে অনেক সময় ম্যাটেরিয়ালস এর আর প্রাইসটা ফ্লাকচুয়েট করে, বা হচ্ছে আমার যে হচ্ছে ট্রান্সপোর্ট যেটা আছে ট্রান্সপোর্ট গুলো কি করে আপনার প্রাইস গুলো হচ্ছে ফ্লাকচুয়েট করে, বা বাজেট যখন পরিবর্তন হয় তখন দামটা হচ্ছে কি করে আপনার হচ্ছে বাড়ে কমে, তাই না? সেক্ষেত্রে হয়তো দেখা গেছে এটা কি যে 80 লাখ টাকা লাগবে, তখন কি হবে, তখন আরাফের সাথে মেহেদির একটা ঝামেলা বেঁধে যাবে, কারণ আরাফ মেহেদি তাকে বলছে কত, যে আমার 70 লাখ টাকা লাগবে তোমার, যে তুমি 70 লাখ টাকা হইলে হচ্ছে কি করে বাড়ি করতে পারবা, কিন্তু দেখা গেছে লাগতেছে 80 লাখ টাকা, তখন যে কি হচ্ছে ঝামেলা বাঁচবে। ঠিক আছে, বাট এস্টিমেটিং যখন আপনি করবেন এই ধরনের কোনো রিস্কই থাকবে না। ওকে, বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? অনেক বুঝছেন? জি স্যার। জি স্যার। পাঁচ বুঝছেন? আরাপ বুঝছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, এবার আসেন টাইপস অফ এস্টিমেট সিভিল ইঞ্জিনিয়ারিং। কয় ধরনের হচ্ছে যে এস্টিমেটিং টাইপস আছে সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা দেখি। নাম্বার ওয়ান হচ্ছে প্রিলিমিনারি বা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট এস্টিমেট। ওকে, নাম্বার টু হচ্ছে ডিটেল এস্টিমেট, ডিটেল করা। নাম্বার থ্রি হচ্ছে রিভাইস এস্টিমেট। নাম্বার ফোর হচ্ছে সাপ্লিমেন্টারি এস্টিমেট। আর নাম্বার ফাইভ হচ্ছে অ্যানুয়াল রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স এস্টিমেট। অর্থাৎ পাঁচ ধরনের টাইপস আছে এস্টিমেটের। আমরা এখন প্রত্যেকটা ডিটেলস সম্পর্কে জানবো। প্রথমটা আমরা চলে আসি যে নাম্বার ওয়ান, প্রিলিমিনারি অথবা অ্যাপ্রক্সিমেট এস্টিমেট ইউজ ইন দ্য আর্লিয়ার স্টেজ ফর ফিজিবিলিটি স্টেজ। ধরেন যে মারুফের হচ্ছে একটা বাড়ি করবে, মারুফ হচ্ছে কি করলো যে টনককে নিয়ে গেল যে টনক চল আমি একটা বাড়ি করব, যে তুই একটু দেখে আয় কি অবস্থা। তখন টনক কি করবে, ওখানে দেখিয়ে আসবে, দেখিয়ে আসার পর তাকে একটা কি করবে, প্রিলিমিনারি আইডিয়া দিবে, অর্থাৎ একটা কি করবে যে প্রাথমিক একটা কি করবে, একটা আইডিয়া দিবে যে যে মারুফ তোর এত টাকা খরচ হইতে পারে। ঠিক আছে, আচ্ছা কিভাবে সে বেস করে করবে, আইদার হচ্ছে প্লিন্থ এরিয়া অথবা কিউবিক রেট অথবা ইউনিট মেথড, তিনটা মেথড ইউজ করে সে সাধারণত কি করবে, আপনার মারুফকে হচ্ছে কি করবে, দামটা বলবে যে বিল্ডিং করতে এতটা খরচ হবে। ওকে, যেমন একটা এক্সাম্পল হিসেবে ধরে আমরা ধরি যে এস্টিমেটিং দ্য কস্ট অফ এ বিল্ডিং বেস অন বিডিটি পার স্কোয়ার মিটার। অর্থাৎ যে টনক মারুফকে বলবে যে তোর হচ্ছে যে প্রতি বর্গ মিটার
যে প্রতি স্কোয়ার মিটার হচ্ছে এত টাকা খরচ হবে তোর বিল্ডিং এর জন্য। অর্থাৎ ছাদ করতে যাচ্ছেন, ধর রুফ করবেন, তাহলে প্রতি হচ্ছে 1 বর্গ মিটার রুফের জন্য খরচ হবে কত, ধর 15 টাকা, 12 টাকা, 13 টাকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রিলিমিনারি স্টেট বা অ্যাপ্রক্সিমেট এস্টিমেট করা। ওকে, এটা সাধারণত হচ্ছে যে আপনারা কি ইউজ করতে পারবেন না বড় বড় প্রজেক্ট হইলে। ওকে, নাম্বার 2 তে চলে আসি, ডিটেইল এস্টিমেট, যেটা আমরা ইউজ করব, যেটা আমাদের হচ্ছে কোর্সের মেইন কারিকুলামটা, আমরা ডিটেইল এস্টিমেট সম্পর্কে শিখবো। ওকে, এটা হচ্ছে শর্টকাট এস্টিমেট বলতে পারি, যে কিভাবে আমরা শর্টকাটে হচ্ছে কি উত্তর সাইডে করতে পারবো, এটা আমরা দেখবো এখানে, আমাদের লেকচার দিবে কিভাবে শর্টকাটে করতে হয়। বাট আমরা সাধারণত হচ্ছে কি করব, ডিটেইল এস্টিমেটটা করব। ডিটেইল এস্টিমেটে কি কি আছে, প্যাটার্ন চেঞ্জ করি। ওকে, accurate and itemized cost calculation of materials, labor and overhead। অর্থাৎ ম্যাটেরিয়ালস কি কি আছে, ম্যাটেরিয়ালস এর কোস্ট, টোটাল আমার এতগুলো ম্যাটেরিয়ালস লাগবে, তার cost হচ্ছে এত, ধরেন হচ্ছে যে 15 কোটি টাকা বা 15 লাখ টাকা। এরপর ধরেন হচ্ছে কি আসবে, আপনার লেবার কস্ট আসবে, লেবার কস্ট ধরেন হচ্ছে 2 লাখ টাকা, কত লাখ টাকা। এরপর ধরেন অন্যান্য আদার কস্ট ধরেন আপনার কত, 3 লাখ টাকা, আপনার কত আসতেছে 20 লাখ টাকা। ডিটেইলসে আপনি কি করবেন, এস্টিমেট করবেন, আইটেমের আপনি এস্টিমেট করে তাকে দেখা দিবেন। এটা কি করবেন, শেষে একটা আপনার হচ্ছে বিবিকিউ দেখাইতে হবে। ওকে, ডিটেইল এস্টিমেট কি কি থাকে, accurate and itemized cost calculation of material, labor and overhead including quantity survey। আমরা যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর কি থাকবে, আপনার ডিটেইলস হচ্ছে সার্ভেটা থাকবে, রেট অ্যানালাইসিস। ধরেন আপনার ইট লাগছে 1000টা ইট, খেয়াল করেন 1000টা ইট হচ্ছে আপনার কোয়ান্টিটি সার্ভে। রেট অ্যানালাইসিস, ধরেন প্রত্যেকটা ইটের দাম হচ্ছে আপনার 10 টাকা করে, টোটাল ইট কত আসবে, 10,000 টাকা না, 10,000 টাকা আসবে আমার কি, টোটাল হচ্ছে এর দাম, রেট অ্যানালাইসিস। এরপর সেটা কি করবেন, যে বিল অফ কোয়ান্টিটিজ বা বিবিকিউ, অর্থাৎ আপনি যখন ক্লায়েন্টকে দিবেন, বি অফ বিবিকিউটা দিবেন, পুরো এস্টিমেটটা দেখবেন। অর্থাৎ এখানে দেখবেন কি ব্রিক, এখানে ব্রিক লিখবেন, এখানে হচ্ছে আপনি কত লিখবেন, যে কয়টা লাগতেছে, 1000টা ইউনিট রেট কত টাকা, 10 টাকা, টোটাল কত টাকা, 10,000 টাকা। ওকে, এটাই হচ্ছে বিবিকিউ। এরপর দেখেন ডিটেল এস্টিমেট দুটো অংশ আছে, একটা হচ্ছে ডিটেল এস্টিমেট যেটা আমরা বললাম, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট বলতে মূলত হচ্ছে কি বিবিকিউটা, অর্থাৎ বিবিকিউটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট, আর ডিটেল এস্টিমেট বলতে বুঝে আমার কি, কোয়ান্টিটি সার্ভে, রেট অ্যানালাইসিস। ওকে, ক্লিয়ার। ডিটেল এস্টিমেট সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কোশ্চেন আছে কোনো? না স্যার। ওকে, কোশ্চেন থাকলে বলিয়ে। এবার আসি আমরা রিভাইস এস্টিমেট। আচ্ছা, এটা কখন করব, ধরেন আপনি হচ্ছে পুরো বাজেটটাকে বলে দিলেন যে 70 লাখ টাকা আসবে তোমার টোটাল। ওকে, দেখেন ধরেন হচ্ছে যে আপনার অনেক সময় এমন হতে পারে যে ম্যাটেরিয়ালস গুলো ফ্ল্যাকচুয়েট করতে পারে, দাম বাড়তে পারে আবার কমতেও পারে, বাজেট অনুযায়ী চেঞ্জ হতে পারে, অথবা আপনার ডিজাইন চেঞ্জ করছেন, যখন আপনার ডিজাইন চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার এস্টিমেট কস্টিংটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সাপোজ ধরেন আগে আপনি হচ্ছে বারান্দা ইউজ করেন না, কিন্তু এখন কি করতেছেন, বারান্দা ইউজ করতেছেন, তখন কি হবে, যে আপনার যে পুরা হচ্ছে এস্টিমেটিং এন্ড কস্টিংটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, অরিজিনাল যে এস্টিমেট আছে তার সাথে 5 বা 10% অ্যাড করে নিব। বুঝা গেছে, তাহলে আমাদের রিভাইস এস্টিমেট করা হয়ে গেছে। ওকে, এরপরে সাপ্লিমেন্টারি এস্টিমেট, এটা মানে হচ্ছে কি অরিজিনাল যে এস্টিমেট আছে তার সাথে এডিশনাল হচ্ছে কি করে এস্টিমেট যোগ করা। ওকে, সেফটি হিসাবে যোগ করতে পারবেন এডিশনাল। এরপরে নাম্বার 5 হচ্ছে কি অ্যানুয়াল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এস্টিমেট। এটা মানে হচ্ছে কি যখন আপনি ধরেন হচ্ছে যে রোড করতেছেন বা ব্রিজ করতেছেন বা বিল্ডিং করতেছেন, সাধারণত রোড আর ব্রিজে যেটা হয় যে প্রতি বছর মেইনটেনেন্স করতে হয়। সেক্ষেত্রে আপনার কি যে মেইনটেনেন্সের খরচটা বাকি এস্টিমেট করে রাখতে হবে, আপনি করে দিতে হবে, যে আপনাকে হচ্ছে সরকার রোড করতে দিছে, আপনি বলছেন যে রোড করতে খরচ হবে 2 কোটি টাকা, ওকে দিয়ে দিছে, বাট পরবর্তী হচ্ছে আপনার যে রিপেয়ারিং করবেন, অর্থাৎ প্রতি অ্যানুয়াল হচ্ছে কি করবেন, প্রতি বার্ষিক যেটা মেইনটেনেন্স করবেন, সেক্ষেত্রে কত টাকা খরচ আসবে ওইটাও আপনাকে এস্টিমেটে দিয়ে দিতে হবে। ওকে, এটাই হচ্ছে কি ম্যানুয়াল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এস্টিমেট। এখন আপনারা আমাকে বলেন এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে, অর্থাৎ এস্টিমেটিং এর টাইপ সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। জাভেদ কি আছে আমাদের? জি স্যার, আসছি। ভাই বুঝতে পারছেন এটা, এই পেজটা, এই পেজটা বুঝতে পারছেন, স্লাইড অর্থাৎ টাইপ সম্পর্কে বুঝতে পারছেন, এস্টিমেটিং টাইপ সম্পর্কে যে 5টা টাইপস আছে? স্যার এটা পরে দেখলে বুঝবো স্যার আমি। আচ্ছা, জাস্ট আমি যেহেতু হচ্ছে যে আপনি ছিলেন কিনা আমি জানি না, স্যার একবার হচ্ছে যে আপনার জন্য হচ্ছে ইয়া করে যায়, রিভিউ করে যায়। প্রিলিমিনারি এস্টিমেট মানে হচ্ছে প্রাথমিক এস্টিমেট। ওকে, যেটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি করে, অর্থাৎ ধরে করে, আমরা অনেক সময় অ্যাপ্রক্সিমেটলি করে বলি না যে এত টাকা আসতে পারে, এত আসতে পারে, এত আসতে পারে, তাই না? এটা হচ্ছে ওই ধরনের এস্টিমেট যেটা হচ্ছে এস্টিমেট ইউজ করা হয় না। আচ্ছা, তাহলে কোনটা ইউজ করা হয়, এস্টিমেট ইউজ করা সাধারণত ডিটেল এস্টিমেট।
ডিটেল এস্টিমেট কি কি করা হয়, এখানে হচ্ছে আমার যে টোটাল যে ম্যাটেরিয়ালস গুলো আছে, ম্যাটেরিয়ালস বের করা হয় আলাদাভাবে, লেবার কোস্টটা বের করা হয়, এবার আদার যে কোস্ট গুলো আছে ওটাকে সেফটি হিসেবে কি করা বের করা, এক্সট্রা বের করা হয়। ওকে, আচ্ছা কি কি থাকে ডিটেল এস্টিমেটের মধ্যে, কোয়ান্টিটি সার্ভে থাকে, রেট অফ অ্যানালাইসিস থাকে, হচ্ছে বিবিকিউ থাকে। সাপোজ ধরেন আপনার হচ্ছে যে 2000 হচ্ছে কি লাগবে, 2000 হচ্ছে সিএন লাগবে। ওকে, পার্সেন্টের দাম হচ্ছে কত টাকা, 5 টাকা। টোটাল কত আসতেছে, টোটাল হচ্ছে 10,000 টাকা। ওকে, খেয়াল করেন এই যে 2000 যেটা আছে এটা হচ্ছে কোয়ান্টিটি সার্ভে, অর্থাৎ আপনি ম্যাটেরিয়ালস গুলোর ইন্ডিভিজুয়াল হচ্ছে কি করছেন, পরিমাণটা বের করছেন, 2000 লাগতেছে, সিএফটি লাগতেছে। ওকে, এটা অ্যানালাইসিস দেখেন কত টাকা করে, 5 টাকা করে প্রতি সিএফটি, আর এটা হচ্ছে শেষ। বিবিকিউ কত, 10,000 টাকা, আপনি ক্লায়েন্টকে এটাই দিবেন। অর্থাৎ আপনার পরিমাণ আইটেম লাগতেছে কত, এখানে থাকবে হচ্ছে কি আইটেম নাম্বার, আইটেম হচ্ছে কত সেড, এরপর হচ্ছে কি পরিমাণ লাগবে সেটা হচ্ছে 20 সিএফটি, আপনি ইউনিট রেট কত, ইউনিট রেট হচ্ছে কত 5 টাকা, যেটাকে রেট অ্যানালাইসিস বলেন। দেন হচ্ছে টোটাল কত লাগবে, 10,000 টাকা। আপনি শুধু এই অংশটা দেখাবেন। ওকে, কিন্তু আপনি যে 2000 সিএফটি যে পাইছেন ওটা আপনি দেখাবেন না, ওটা আপনার ক্লায়েন্টকে দেখাবেন না। ওকে, এটাই হচ্ছে কি কোয়ান্টিটি সার্ভে বা ডিটেইলস হচ্ছে কি সার্ভের অংশ। অর্থাৎ আমরা ডিটেইলস করব কিন্তু শুধু দেখাবো কোনটা, বিবিকিউ। ডিটেল এস্টিমেটের দুইটা অংশ, একটা হচ্ছে কি আপনার ডিটেল এস্টিমেট যেটা আমরা প্রথমে করব, অ্যাবস্ট্রাক্ট যা করছি তার বিবিকিউটা। ওকে, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার রিভার্স এস্টিমেট, রিভার্স এস্টিমেটটা কখন করা হবে, ধরুন আপনি টোটাল এস্টিমেট করে বলছেন, সবকিছু করে বলছেন, কিন্তু আপনার প্রাইসটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট করতেছে, দামটা আপনার ম্যাটেরিয়ালসের দামটা বেড়ে গেছে বা কমে গেছে, অথবা আপনার ডিজাইনটা মডিফিকেশন করছেন। আগে ধরুন হচ্ছে যে কি ছিল আপনার, যে আপনার হচ্ছে যে মাস্টার বেড ছিল না, এখন আপনি যাচ্ছেন কি মাস্টার বেড করবেন, সাথে হচ্ছে ভিতরে আপনি ওয়াশরুমটা নিয়ে আসবেন। সেক্ষেত্রে কি হবে, পুরো ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। যখনই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে তখনই হচ্ছে আমাদের কি হবে, যে এস্টিমেটিং এর পরিমাণটা কি হবে, অর্থাৎ ভ্যালুটা কস্টিংটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, অরিজিনাল যে এস্টিমেট আছে তার সাথে 5% অ্যাড করে নিব, আমাদের রিভার্স হয়ে যাবে। ওকে, সাপ্লিমেন্টারি অর্থাৎ মেইন যে আমার এস্টিমেটিংটা আছে বা মেইন যে কস্ট আছে তার সাথে এক্সট্রা করা, অ্যাড করে নেওয়া সেফটি হিসেবে। ইউনিট রিপেয়ার মেইনটেনেন্স সাধারণত এটা হচ্ছে রোডের ক্ষেত্রে বা ব্রিজের ক্ষেত্রে হয়। অর্থাৎ গভর্নমেন্ট যখন আপনাকে রোডের দায়িত্ব দিবে, আপনি হচ্ছে গভর্নমেন্টকে কোর্স দেখালেন 2 কোটি টাকা। ওকে, এবং সেটার মধ্যে আপনাকে দেখাতে হবে কি অ্যানুয়ালি কি পরিমাণ মেইনটেনেন্স বা রিপেয়ার করতে হবে সরকারকে, সেটাও কি করতে হবে, এস্টিমেটিং করতে হবে। ওকে, এটা হচ্ছে অ্যানুয়াল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এস্টিমেটের মধ্যে অন্তর্ভুক্ত। বলেন যাবে, বুঝতে পারছেন এবার? জি স্যার। কোন ঝামেলা আছে? না স্যার। জি স্যার বুঝছি। বড় স্লাইডে চলে যায়। ওকে, মেথড অফ এস্টিমেটিং এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। তাহলে মেথড অর্থাৎ আমরা কি কি মেথড অনুযায়ী হচ্ছে দামটা বের করব। নাম্বার 1 ইউনিট রেট মেথড, কস্ট পার ইউনিট কোয়ান্টিটি। ওকে, ইউজ ফর প্রিলিমিনারি এস্টিমেট। আচ্ছা, প্রিলিমিনারি এস্টিমেট আমরা ইউজ করব না, প্রিলিমিনারি এস্টিমেট আমরা কি করব না, ইউজ করব না। যেহেতু আমরা ইউজ করব না সেটা হচ্ছে কি আমাদের এটা সম্পর্কে হেডেক না থাকাই ভালো, আমরা এটা সময় হেডেক নিব না। তারপর দেখি কি বলছে, কস্ট পার ইউনিট কোয়ান্টিটি। অর্থাৎ ধরেন ব্রিক লাগবে হচ্ছে যে আমার 500টা, ব্রিক লাগবে হচ্ছে 500টা। ওকে, ব্রিক লাগবে কত, 500টা, 500 ব্রিক আছে। আচ্ছা, আর কোয়ান্টিটি হচ্ছে কত, ধরেন হচ্ছে এট দ্য রেট অফ 10 টাকা করে, টোটাল কত আসতেছে 5,000 টাকা, তাই না? জাস্ট অ্যাপ্রক্সিমেটলি বললাম, আমি কিন্তু সাইডে গেলাম না, কোথাও গেলাম না, গেলাম না, জাস্ট আমি দেখলাম, দেখার পর আমি কি করলাম, একটা আইডিয়া দিলাম এত টাকা, যে এত টাকা আসতে পারে, এতটা ব্রিক লাগতে পারে। জাস্ট হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট বা লামসাম করে দেবে। আর যখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন হচ্ছে সাধারণত আপনি কি নিয়মে চলে আসবেন, বাট এটা করাটা উচিত না। এতে কি হয়, আপনার হচ্ছে যে প্রজেক্টের হচ্ছে যে ডিউরেশন মানে সেফটিটা হচ্ছে থাকে না, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেফটিতে থাকে না, পরবর্তীতে আপনি হচ্ছে কোনো প্রজেক্ট নাও পাইতে পারেন। ওকে, এরপর আসেন কিউবিক কন্টেন্ট মেথড, যেটা সবচেয়ে ইউজেবল হয়। অর্থাৎ আমরা যখন হচ্ছে বিল্ডিং করি, বিল্ডিং হচ্ছে কি একটা কষ্ট হচ্ছে কিউবিক মিটার মাপে। অর্থাৎ ধরেন আপনার প্রুফ আছে, প্রতি বর্গ কিলোমিটার হচ্ছে কত, যে প্রতি ঘন কিমি হচ্ছে কত, 15 টাকা করে নিবে মিস্ত্রি। বা টাইলস আছে, টাইলস হচ্ছে কত নিবে, প্রতি স্কোয়ার ফিটে আমি কত, এত টাকা করে নিব। বা হচ্ছে ধরেন আপনি কি করবে, এখন তো হচ্ছে ঘন্টা মনে হয় ইয়ে হিসাবে কাজ করে, যে ঘন্টা হিসাবে কাজ করে না, ঘন্টা হিসাবে কাজ করে না, এখন কাজ করে হচ্ছে যে আপনি কি পরিমাণ হচ্ছে গেলেন, কি পরিমাণ হচ্ছে কি করে কাজ করলেন। অর্থাৎ ধরেন হচ্ছে যে আপনি কত যে হচ্ছে হচ্ছে কি করলেন, যে স্কোয়ার মিটার বা মিটার কি পরিমাণ কাজ করলেন। ওকে, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, লেবার কস্ট ভাবে দিতে হয়, জানেন কিনা কে জানে, এখন লেবার কস্ট শান্তিভাবে হয়। ওকে, একটা সময় ছিল হচ্ছে যে কি আপনি আয়দা কন্ট্রাক্টে দিয়ে দিবেন অথবা হচ্ছে পার ঘন্টা দিবেন, কিন্তু এখন হচ্ছে কত, পার স্কোয়ার ফিটে কত টাকা বা পার হচ্ছে কিউবিক মিটারে কত টাকা। ওকে, কিউবিক মেথডটা সবচেয়ে বেশি ইউজ হয়। এবার আইটেম রেট মেথড, ওকে, এটাও ইউজ হয়। এটা হচ্ছে কি আইটেম ব্রেক ডাউন করা। অর্থাৎ প্রথম হচ্ছে আপনার কি করতে, একটা বিল্ডিং করার আগে ধরেন এটা আপনার জায়গা,
এটা আপনার জায়গা। ওকে, তাহলে এখানে আপনি কি করতে হবে, বিল্ডিং করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, মাটিটা খনন করতে হবে না, এক্সকাভেশন করতে হবে না? এক্সকাভেশনের জন্য একটা কস্ট আছে, অর্থাৎ এখানে লেবার কস্ট আসবে, মাটি যে ইয়া করবেন খনন করবেন ওখানে লেবার কস্ট আসবে, তারপর কি আসবে, ভেহিকেল কস্ট আসবে, অর্থাৎ এখানে অনেকগুলো কি আছে আপনার ট্রান্সপোর্ট আসবে, যেমন হচ্ছে কি আসবে যে ক্যান আসবে, বা হচ্ছে যে সরি ডিগিং হচ্ছে কি আসবে, ভেহিকেল আসবে, তারপর হচ্ছে টাকা আসবে এটা নিয়ে যাওয়ার জন্য, তাই না? এবার ধরুন আপনি পাইল করবেন, বা হচ্ছে যে আপনি যখন হচ্ছে কি সুপার স্ট্রাকচার যাবেন, আপনি কংক্রিটিং করবেন সেখানে আলাদা খরচ আসবে, প্লাস্টারিং করবেন এখানে আলাদা খরচ আসবে, আপনার টাইলস করবেন আলাদা খরচ আসবে। এটা হচ্ছে কি আইটেমের মেথড, প্রত্যেক আইটেমে কি করা, ভেঙে ভেঙে রেট দিয়ে দেওয়া। ওকে, এরপর হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটি মেথড, এটা হচ্ছে থাম্বস রুল যেটাকে বলা হয়। আপনি অনেক অভিজ্ঞতা, আপনি বিল্ডিং করতে 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 আপনার হচ্ছে যে কত, আপনার প্রায় হচ্ছে 20+ বা 15+ বা 30+ হচ্ছে কত এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনার প্রজেক্টে, সেক্ষেত্রে আপনি এবার কি করেন যে লামসামে চলে যান, থাম্বস রুলে চলে যান। ওকে, বুঝতে পারছেন তাহলে এটা, বুঝতে পারছেন জি সবাই? স্যার। আপনার জি ঝামেলা স্যার। আছে? জি স্যার। আচ্ছা, কথা কি জি স্পষ্ট স্যার, শোনা বুঝতে যাচ্ছে সবার এখানে? জি স্যার, ক্লিয়ার আছে। ভেঙে ভেঙে যাচ্ছে না তো স্যার। কারো এখানে? না স্যার। এটুকু ছিল আমাদের এস্টিমেটিং সম্পর্কে। এখন আমরা যাবো কস্টিং সম্পর্কে, কস্টিংটা কি। Action. Costing, on the other hand, determines the actual expenditure required for construction, or costing is the process of determining the actual expense of construction. তার মানে দেখেন, কস্টিংটা হচ্ছে কি, যে আপনার কনস্ট্রাকশনে অ্যাকচুয়াল কি পরিমাণ খরচটা আসবে সেটাই নির্ণয় করা হচ্ছে কস্টিং এর অংশ। এস্টিমেটের অংশ হচ্ছে কি, ডিটেলস বলে দেওয়া, আপনার ব্রিক লাগবে 1000, সেন্ট লাগবে 2000 সিএফটি, আপনার হচ্ছে ফাইনাল লাগবে এত, কোসেটিক লাগবে এত, এটা আমরা অলরেডি হচ্ছে মিক্স ডিজাইন করে আসি, ঠিক আছে? তো আপনার পরিমাণটা লাগবে এত। এখন মেইন কস্টিংটা হচ্ছে আমরা কি করব, কত টাকা আসবে সেটা আমরা কস্টিং এ বের করব। ওকে, দুটো অংশ, একটা হচ্ছে এস্টিমেট, যেটা হচ্ছে কি আপনার প্রোডাক্টের হচ্ছে এস্টিমেটিং করা, আর কস্টিং সেই প্রোডাক্টে কত টাকা খরচ আসবে সেটা বিবরণ দেওয়া। সেটা হচ্ছে ডিটেলসটা কোথায় পাবো, আমরা কস্টিং পাবো। ওকে, কয় ধরনের কস্টিং আছে, দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট কস্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। ডিরেক্ট কস্টে কি কি আসবে, ম্যাটেরিয়াল কস্টে হিসাব করতে হবে। এখন ম্যাটেরিয়ালস কি কি আছে, সিমেন্ট, সেন, স্টিল, ব্রিক, এগ্রিগেটস। ওকে, আরো কিছু আছে, যেমন হচ্ছে যে আপনার পেইন্ট আছে, বা হচ্ছে যে আপনার কি আছে, ওই যে ফ্লোর টাইলস আছে, তাই না? এবার লেবার কস্টটা কি করতে হবে আপনাদেরকে, যে ডিরেক্ট কস্টের মধ্যে আনতে হবে। ওকে, লেবার দুই ধরনের কস্ট, একটা স্কিল, একটা আনস্কিল, অর্থাৎ একটা হচ্ছে মেইন মিস্ত্রি, একটা হচ্ছে কি লেবার, দুইটা আছে। ওকে, মেইন মিস্ত্রি সাধারণত কি হয় যে ওয়াজেসটা বেশি হয়, আর others যাদের তাদের কম হয়। এবার মেশিনারি কস্ট, আপনি যে মেশিনারি যেগুলো আনবেন, যে মেশিন যেগুলো আছে, মিক্সচার মেশিন আনবেন, ক্রেন আনবেন, ট্রাক আনবেন, বা আদার যে মেশিনগুলো আনবেন, আরো কি আছে, কস্টিংটা আপনি ধরতে হবে। এই তিনটা অংশ হচ্ছে ডিরেক্ট কস্টের অন্তর্ভুক্ত বা ইনক্লুডিং। ইনডাইরেক্ট কস্টে কি আসবে, সাইট অফিস এক্সপেন্সের, আপনার সাইটে লেবারতে জায়গা দিতে হবে, বা আপনার নিজের ইঞ্জিনিয়ারতে জায়গা দিতে হবে, তাই না? তো ওইটা হচ্ছে কি ইনডাইরেক্ট কস্ট। ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার চার্জ। ওকে, আপনার যে প্রজেক্টটা করবেন, ধরেন আপনার যে হচ্ছে গ্রান্টার মেশিন চিনেন সবাই, দেখছেন গ্রান্টার মেশিনটা, দেখছেন কেউ? ওই যে লোহা কাঠ আছে, হ্যাঁ স্যার, দেখছি জি স্যার। স্যার। গ্রাউন্ডার মেশিন চালানোর জন্য আপনার কি লাগবে, ইলেকট্রিসিটি লাগবে না? সেটা আপনি কি করতে হবে, জি স্যার। প্রোভাইড করতে হবে না? আপনার ওয়াটার লাগবে, তাই না? আপনার সে পানি দিতে হবে সাইডে, সেক্ষেত্রে আপনার ওয়াটার লাগবে, তাহলে এটা কি হবে, কস্টিং আসবে না, এটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট বলে। এরপর আপনাকে আরেকটা কস্ট ধরতে হবে, সেটা হচ্ছে কন্ট্রাক্টর প্রফিট। কন্ট্রাক্টর হচ্ছে কত, 8 থেকে সাধারণত 15% কি করবে টোটাল কস্টে, সেটা আপনাকে ধরে নিতে হবে। ওকে, তাহলে কস্টিংটা হচ্ছে কি সাধারণত দুটো অংশ, একটা হচ্ছে ডিরেক্ট কস্ট হিসাব করা, একটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট কি করা, হিসাব করা। তাহলে কস্টিং সময় কার কোনো ঝামেলা আছে? বুঝতে পারছেন নো কস্টিং স্যার। জিনিসটা? জি স্যার। ওকে, এবার আমরা চলে যাই রেট অ্যানালাইসিস। আচ্ছা, রেট অ্যানালাইসিস বলতে কি বুঝে, যে প্রতি হচ্ছে বর্গ মিটার, কিউবিক মিটার বা স্কোয়ার মিটার কত টাকা খরচ আসবে। ধরেন আমার সেন্ট আসতে হচ্ছে কত, 1000 সিএফটি, আমি হিসাব করে বের করলাম কত আসতে হচ্ছে 1000 সিএফটি। ওকে, এখন আমি বাজারে গেলাম, জিজ্ঞেস করলাম এক সিএফটির দাম কত, সে আমার বললো হচ্ছে কত, যে প্রতি হচ্ছে সিএফটি বা 1 মিটার কিউব হচ্ছে কত টাকা আসবে আমার, 10 টাকা আসবে। ওকে, সিএফটি মানে কিউবিক ফিট, মানে প্রতি কিউবিক ফিট আমার 10 টাকা আসবে। আমি কি করবো, যে তাহলে হচ্ছে সেন্টের দাম কত আসবে, আমি হিসাব করি 10,000, সরি 1000 এট দ্য রেট অফ 10 টাকা, তার টোটাল আমার আসতে হচ্ছে কত, 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার কি, যে আমার সেন্ডের কস্ট। কিভাবে আমাকে ব্রিকের জন্য বের করতে হবে, ওয়াটারের কস্ট আছে, ওয়াটার তো কস্ট নেই সাধারণত, ওয়াটারটা হচ্ছে কি করতে হয়, যে আপনার আইদার হচ্ছে আমরা নালা থেকে নিই, অথবা অনেক সময় হচ্ছে কিনে আনতে, বাট খুব রেয়ার এটা কিনে আনটা রেয়ার, সাধারণত আমরা নালা থেকে ইউজ করি, ময়লা পানিটা ইউজ করি। ওকে, এবার সিমেন্টেরও কস্ট আছে, প্রতি ব্যাগে এত টাকা আসবে, তাই না? এবার লেবার কস্ট আছে, এবার দুই ধরনের কস্ট আসবে, একটা হচ্ছে মিস্ত্রি, একটা হচ্ছে হেল্পারের কস্ট। মেশিনারি কস্ট আছে, কি কি মেশিনারি আমরা ইউজ করতেছি তারও একটা কস্ট ধরতে হবে, তারও রেট আছে, তাই না? আচ্ছা, টাকার হিসাবটা করা প্রতি ঘন্টা।
ওকে, মিক্সচার মেশিনটা কি করা জানেন? যে প্রতি হচ্ছে যে ডে হিসাবে ইউজ করা যায়, প্রতি ডেতে কতটা হচ্ছে ইউজ করতেছে, বা অনেক সময় ঘন্টা ইউজ করে। ক্লিয়ার? বাইডোরটা হচ্ছে কি করে, যে প্রজেক্ট অনুসারে নির্ভর করে যে প্রজেক্টটা কত দিনে শেষ হয়, যে প্রজেক্টটা 30 দিনে শেষ হবে তাহলে এত টাকা। ওকে, মেশিনারি কস্ট গুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, অর্থাৎ ভ্যারি করে। কিছু কিছু আছে আওয়ার অনুযায়ী, কিছু কিছু হচ্ছে যে আপনার ডে অনুযায়ী, কিছু কিছু হচ্ছে প্রজেক্ট অনুযায়ী, আবার কিছু কিছু হচ্ছে আছে কি যে এত ঘনমিটারের জন্য আমি এত টাকা করে নিব। ওকে, আর এটা হচ্ছে কি ওভারহেড অ্যান্ড প্রফিট। ওভারহেড অ্যান্ড প্রফিট যেটা হচ্ছে কি, যেটা এই অংশটা ইনডাইরেক্ট কস্টটা। ওকে, টোটাল কস্ট বের করার ফর্মুলা কি হবে? ম্যাটেরিয়ালস কস্টটা বের করতে হবে, তার সাথে যোগ করবো কি লেবার কস্ট, মেশিনারি কস্ট, ওভারহেড প্লাস প্রফিট, সবকিছু মিলে আমার কত হবে? টোটাল কস্ট হবে। এখন আমাকে একজন বলেন প্রফিট কেন কস্টের মধ্যে আসতেছে, বলেন তো জাভেদ? প্রফিট স্যার কস্টের মধ্যে না ধরলে পরে হচ্ছে যে মানে আপনি প্রফিটটা তো ঝামেলা থাকবে পড়বেন, না। আপনি তারপরে ঝামেলা পড়বেন, তাই না? এটা স্যার ক্লায়েন্ট পরে মানে আবার ক্লায়েন্টের সাথে ইয়ে হবে না আর কি, আন্ডারস্ট্যান্ডিং এ আসবে না স্যার। হ্যাঁ, আনস্ট্যান্ড হবে না। এটা হচ্ছে আপনার জন্য যেটা প্রফিট, ক্লায়েন্টের জন্য সেটা কি হবে? কস্ট হবে। বুঝে গেছে? বুঝতে পারছেন? ওইটাও আপনাকে ধরে নিতে হবে, টোটাল কস্টটা বলতে হবে আপনাকে। আপনি প্রফিট বাদ দিলেন, আপনার এত হইল না, আপনি চলবেন কেমনে? ওকে, এই প্রফিট কোনটা জি স্যার, জানেন? লেবার কস্ট বাদ দিয়ে কিন্তু আপনার প্রফিট, এটা কিন্তু লেবার কস্ট আসবে না। বুঝতে পারছেন? সম্পূর্ণ এটা হচ্ছে আপনার নিজের প্রফিট, আপনি সম্পূর্ণ প্রফিট অর্থাৎ 8 থেকে 10%, 15% ধরে নেবেন। টোটাল যত টাকা আসবে 8 থেকে 15% ধরে আপনি ক্লায়েন্টকে বলতে হবে এত টাকা আসবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি স্যার। আচ্ছা, এরপর আসি তাহলে। এরপর হচ্ছে কত? বিল অফ কোয়ান্টিটিস বা বিবিকিউ। ওকে, আচ্ছা, বিল অফ কোয়ান্টিটি কি কি থাকবে আমরা দেখি। এটা হচ্ছে সাধারণত আইটেম লিস্ট, অর্থাৎ আমি যে হচ্ছে ক্লায়েন্টকে যে জিনিসটা দিব সেটা হচ্ছে বি ও কিউটা দিব, অর্থাৎ বিল অফ কোয়ান্টিটিসটা দিব। আমি পুরো ডিটেলস এস্টিমেটটা তাকে দিব না, আমি শুধু তাকে সামারিটা দিব, যে আমার এত টাকা হচ্ছে, এত আইটেম হচ্ছে এটা, যে এটা ইউনিট, এত কোয়ান্টিটি লাগতেছে, আপনার রেট হচ্ছে এত, টোটাল কস্ট এত। ঠিক আছে, তাহলে খেয়াল করি যে কি থাকবে হচ্ছে বিও কিউর মধ্যে। নাম্বার ওয়ান হচ্ছে আইটেম ডিসক্রিপশন, অর্থাৎ আমার আইটেম থাকবে। এরপরে কি থাকবে? ইউনিট অফ মেজারমেন্ট, যে ডিসক্রিপশন গুলো থাকবে সেটা কোন ইউনিটে সেটা থাকবে। কোয়ান্টিটি রিকোয়ার্ড, কি পরিমাণ কোয়ান্টিটি লাগবে। ইউনিট রেট, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর প্রাইস কত, কারণ ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালস এর প্রাইস ইন্ডিভিজুয়াল হয়। ওকে, টোটাল কস্টটা কত, এই অংশগুলো থাকবে অর্থাৎ বিল অফ কোয়ান্টিটিস এ। আমরা একটা এক্সাম্পল দেখি। আইটেম, ডেসক্রিপশন, ইউনিট, কোয়ান্টিটি, রেট, টোটাল কস্ট। ধরুন আইটেম নাম্বার সিরিয়াল 1 2 3, ডেসক্রিপশন হচ্ছে এক্সকাভেশন অর্থাৎ খনন করা, মাটি খনন করছে কৃষি ইউনিটে প্রতি মিটার কিউবে কত, 50 মিটার কিউব আমি কি করছি, মাটি খনন করছি। আচ্ছা, রেট কত ছিল? 200 টাকা, তার টোটাল কত আসতেছে আমার? 10,000 টাকা। এরপর 2 আরসিসি M20, M20 কিন্তু হচ্ছে যে একটা কোড। ওকে, এটা আমরা হচ্ছে সামনে দেখবো। ওকে, আসেন, ইউনিট কিসে আছে? মিটার কিউবে। কোয়ান্টিটি কত? যে 20 মিটার কিউব। আপনার মিটার কিউবে খরচ কত পড়ছে? 7,500 টাকা। টোটাল কত? 15,000 টাকা, বা যা আসে তা 1.5 লাখ টাকা, মেবি, হ্যাঁ 1.5 লাখ টাকা। ব্রিক ওয়ার্ক, অর্থাৎ আপনার টোটাল কোয়ান্টিটি লাগতেছে 30টা, আপনি ইউনিট কিসে আছে? মিটার কিউবে। মিটার কিউবে খরচ আসতেছে কত? এত, তার টোটাল আসতেছে কত? এত। ওকে, টোটাল কোশ্চেন যোগ করেন, এটা এটা যোগ করবেন এত, আপনার লেবারকে দিবেন হচ্ছে কত? আপনার হচ্ছে জাস্ট এটা হচ্ছে আপনার কি, যে সামাইটা, এটা আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন না। তার সাথে আরো কি যোগ করবেন বলেন তো? এটা হচ্ছে ম্যাটেরিয়ালস এর কস্ট, অর্থাৎ এই অংশটা আপনি দিলেন তাকে। ওকে, এরপরে লেবার কস্টটা যোগ করবেন, মেশিনারি কস্টটা যোগ করবেন, কি কি আছে, ওভারহেডটা যোগ করবেন, সাথে আপনার প্রফিট যোগ করবেন। দেন আপনি কি করবেন? টোটাল যে কি আপনার ফাইনাল যে বিওকিউটা, এটা ক্লায়েন্টকে দিবেন। ওকে, এটা ক্লায়েন্টকে দিবেন। অনেক সময় ক্লায়েন্ট চাইতে পারে যে কি ইন্ডিভিজুয়াল বিওকিউ চাইতে পারে, তখন আমরা কিভাবে করতে হবে? ওকে, তাহলে ইন্ডিভিজুয়াল দিতে হবে, আবার টোটালটাও কি করতে হবে আপনাকে? দিতে হবে বিওকিউটা। বিওকিউটা কি বুঝতে পারছেন জিনিসটা কি? বিওকিউটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝে নাই বলেন? রণক বুঝেন নাই? রণক বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। মেথড অফ কস্টিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, কি কি মেথড আছে? ওকে, আসেন। জব কস্টিং, প্রসেস কস্টিং, স্ট্যান্ডার্ড কস্টিং, অ্যাক্টিভিটি বেস কস্টিং বা এবিসি। এবার আসেন জব কস্টিং বলতে কি বুঝি। ইউজ ফর ইউনিক প্রজেক্ট লাইক ব্রিক্স, ড্যামস এন্ড কি হাইরাস বিল্ডিং। আপনি যখন আপনি এই ধরনের প্রজেক্ট করবেন তখন আপনাকে জব কস্টিং বলে, ওটাকে কি বলা হচ্ছে? জব কস্টিং মেথড বলে। এটা আলাদা মেথড আছে। ওকে, তাহলে আলাদা মেথড আমরা কি করতে হবে? ক্যালকুলেশন করে আগাইতে হবে। ওকে, বাট এগুলো আমাদের দরকার নেই, তারপর আমরা জেনে রাখি, যেহেতু বেসিক ক্লাস আমাদের জেনে রাখি। ওকে, এটা আমাদের সাধারণত দরকার হয় না। নাম্বার 2, প্রসেস কস্টিং, ইউজ ফর রিপিটিভ ওয়ার্কস লাইক রোড কনস্ট্রাকশন। দেখেন, রোডে কিন্তু প্রতি বছর রিপেয়ার করতে হয়, তাই না?
সেক্ষেত্রে হচ্ছে আমি কি প্রসেস কস্টিং মানে কস্টিং এ যাব, সেটার মেথডটা কি হবে, আলাদা নিয়মে যাব। ওকে, স্ট্যান্ডার্ড কস্টিং। ওকে, ইউজ ডিফাইন কোস্ট ডাটা ফর বেটার বাজেট কন্ট্রোল। যখন বাজেটটা কন্ট্রোলের মধ্যে থাকবে তখন আমি কি করব, স্ট্যান্ডার্ড কস্টিং মেথড অনুযায়ী আমি আগাবো। এরপর হচ্ছে এবিসি। এবিসি বলতে কি বোঝে, অ্যালোকেট বেসড অন স্পেসিফিক অ্যাক্টিভিটিস। যেমন হচ্ছে কি এক্সক্যাভেশনের জন্য আমার কি লাগবে, আলাদা কস্টিং আসবে। কাস্টিং এর জন্য আমার কি লাগবে, আলাদা কস্টিং লাগবে। তাহলে খেয়াল করেন, এক্সক্যাভেশনের জন্য আমি যে মেথডে যাব, কাস্টিং এর জন্য কি একই মেথডে ক্যালকুলেশন করতে পারবো? নর্মাল কি বলে, আপনাদের আইডিয়া কি বলে বলেন তো, বলেন তো। No, sir. পারবো না, জি কারণ স্যার। এক্সক্যাভেশনে কি আসবে, ম্যাটেরিয়ালস কস্ট আসবে, লেবার কস্ট আসবে, তাই না? আর প্লাস্টিকে কি আসবে বলেন তো, আবার ভেহিকেল কস্ট আসবে, এখানে আসবে নাকি আসবে না? কিন্তু প্লাস্টিকে কি আসবে, প্লাস্টিকে হচ্ছে যে আপনার কি ম্যাটেরিয়ালস কস্ট আসবে, ম্যাটেরিয়ালস লেবার কস্ট কস্ট আসবে। আসবে, আর ভেহিকেল কস্ট বেশি Level আসবে না, cost. একবারই আসবে, কারণ আপনি একবারই নিয়ে আসবেন। কিন্তু এক্সিবিশনে আপনার কি, যে কয়টা টাকা আসবে কয়টা টাকা যাবে, বা কতক্ষণ আপনার কি থাকবে, যে ডিগিং মেশিনটা থাকবে, আপনি কি জানেন? জানেন না। এতটা আলাদা হবে না, দুইটা দুই রকম। জি স্যার। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে আসি। কন্টিজিনিয়াস আর এটা হচ্ছে অ্যান্ড কি মিসচেলানাস কস্ট, তার মানে হচ্ছে এটাকে আমরা সেফটি কস্ট ধরবো, এটাকে আমরা ধরবো সেফটি কস্ট হিসাবে, সেফটি কস্ট। আচ্ছা, খেয়াল করেন জাভেদ, টোটাল কস্টটা কি আপনি বুঝতে পারছেন, বা এটা টোটাল কস্ট যেটা ছিল, জি স্যার। কি অ্যাড করছি আমরা, ম্যাটেরিয়ালস কোস্ট, লেবার কোস্ট, লেবার তারপর হচ্ছে কোস্ট, মেশিনারি কোস্ট, আর কি ছিল, মেশিনারি কোস্ট, প্রফিট। ওভারহেড, Profit. ওভারহেড প্রফিট, তাই না? সবকিছু মিলে আসলো 50 লাখ টাকা। ঠিক আছে, 50 লাখ টাকা আসলো। বাট আপনার ক্লায়েন্টকে 50 লাখ টাকা দিতে পারবেন, আপনি কি করবেন, তার সাথে 10% বা 8% গুণ করেন, অর্থাৎ 15 লাগে 8% যা আসবে তাই আপনি ক্লায়েন্টকে বলবেন সেফটি হিসাবে। কেন সেফটি হিসাবে জানেন, আপনার প্রাইসটা কি করতে পারে, ফ্ল্যাকচুয়েট করতে পারে, আপনার সাইডের কন্ডিশনটা চেঞ্জ হতে পারে, হ্যাঁ? আপনার সাইডের কন্ডিশন হচ্ছে ভালো আছে, হয়তো হচ্ছে যে কি হতে পারে, আপনার ব্রেকডাউন হইতে পারে, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এটা আবার পুনঃ রিপেয়ার করতে হবে, ট্রান্সপোর্ট ডিলে হইতে পারে। অর্থাৎ যখন ডিলে হবে বা ট্রান্সপোর্ট হচ্ছে কি থাকতে পারে, আপনার যে সংকট থাকতে পারে বা ক্রাইসিস থাকতে পারে, সেক্ষেত্রে আপনার প্রাইসটা বেশি হতে পারে, না? সেক্ষেত্রে আপনার সেফটি হিসাবে কি করবেন, 5 থেকে 10% ধরে নেবেন। সাধারণত কি করে 10% ধরে নেয়, বা অনেক সময় 12% ধরে নেয় সাধারণত। ওকে, আর গভর্নমেন্ট প্রজেক্ট গুলো সাধারণত মেবি হচ্ছে 15% ধরে নেয়, যতটুকু আমি দেখছি গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে 50% ধরে করে, কারণ সেফটি হিসাবে আপনার করতে হবে। ওকে, বাট হ্যাঁ, এই টাকাটা হচ্ছে গভর্নমেন্টের কখনো ফেরত দেয় না, তারা নিজের কাছে রেখে দেয়। বা যদি অনেস্ট হন তখন হচ্ছে যে কি করে সেটা ফেরত দেয়। ওকে, আচ্ছা, এবার দেখেন তাহলে এস্টিমেটের জন্য আমার কি কি সফটওয়্যার লাগে। প্রথম হচ্ছে অটোকেট। আচ্ছা, কেন অটোকেটটা লাগবে, আমার প্ল্যানিংটা কিন্তু অটোকেটে করবো, অর্থাৎ 2D যেটা, 2D যে প্ল্যানিংটা, এটা আমার করতে হবে অটোকেটে, এটা অটোকেট থেকে আসবে। ওকে, এরপর আমি কি করবো, আইদার ম্যানুয়াল করবো, হাতে কলমে করবো, যেটা আমরা হাতে কলমে শিখবো, অথবা আমরা এক্সেলে করবো। আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো তখন আমরা এক্সেলে করবো। এক্সেলে ফরম্যাট রেডি করা আছে আমার, যেটা আমরা লাস্ট ক্লাসে করবো কিভাবে এক্সেল করা যায়। এছাড়াও আরেকটা হচ্ছে কি আছে, নতুন সফটওয়্যার আছে বা হচ্ছে পুরাতন সফটওয়্যার আছে, বাট এটা ইউজ করে না, এটা হচ্ছে কস্টএক্স। ওকে, এই সফটওয়্যার দিয়ে আমরা কি করতে পারি, বিও বের করতে পারি, এস্টিমেট বের করতে পারি। এছাড়া রেভিট যে আর্কিটেকচার আছে, নাম শুনছেন কি জানেন, রেভিট, রেভিট দিয়েও আমরা কি করতে পারি, যে পুরো এস্টিমেটটা করতে পারি। ওকে, আমি লাস্ট ক্লাস হচ্ছে এক্সেল দিয়ে দেখাবো, রেভিট দিয়েও আপনাদের দেখা দিব। যেহেতু রেভিটও আমাদের কি আছে, আমাদের হচ্ছে আইপিডিএফ হচ্ছে যে লঞ্চ করার ইচ্ছা আছে কোর্সটা, অর্থাৎ 3D কোর্সটা। সেক্ষেত্রে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে এক্সেলের পরে লাস্ট ক্লাসে দেখিয়ে দিব কিভাবে রেভিট দিয়ে এস্টিমেটটা করতে হয়। ওকে, তাহলে এখানে কার কোনো ঝামেলা আছে, আর কোনো প্রবলেম আছে না এখানে? স্যার, ওকে, না স্যার। No, এরপরে sir. আসি রেইনফোর্সমেন্ট ডিটেলস, এটা আমাদের লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ক্লাস আমাদের লাগবে। ওকে, খেয়াল করেন, বার ডায়ামিটার কিসে আছে, মিলিমিটারে, এটা কিসে আছে, নাম্বারে। এই হ্যাশ দ্বারা বুঝবেন কিসে আছে, এটা নাম্বারে আছে। আর এটা হচ্ছে কি পার ইউনিট ওয়েট, প্রতি কেজি ফিটে। এই কোশ্চেনটা কিন্তু ইয়া জিজ্ঞেস করছিল, যে মারুফকে, মারুফ মনে আছে কোন স্যার জিজ্ঞেস করছিল, মারুফ কি আছে আমাদের, হ্যাঁ স্যার। তাহলে কিন্তু এটা জিজ্ঞেস করছিল এই ফর্মুলাটা। জি স্যার। স্যার স্যার উনি এই ফর্মুলাটা জানেন হ্যাঁ স্যার। বলে উনি করতে পারছেন, আমি নাম বলতে যাচ্ছি না, স্যারের নাম বলতে যাচ্ছি না, একটা ঝামেলা আছে। স্যার স্যার উনি কিন্তু এই ফর্মুলাটা জানে, উনি এইভাবে বের করছে। ওকে, এইভাবে হ্যাঁ, ফর্মুলাটা জানে দেখেই আমাকে ওই ফর্মুলাটাই জিজ্ঞেস করছে। হ্যাঁ, এটা বের করছে, এটা দিয়ে উনি বের করছে, উনি এটা জানে, হয়তো করতে শিখছে আর কি। আচ্ছা আসেন তাহলে, যে বার ডায়ামিটার কি সাধারণত কি হয়, যে দুই ধরনের হচ্ছে আমরা ইউনিটে মাপি, একটা হচ্ছে মিলিমিটার বার, এটা হচ্ছে নাম্বার বার। এটাকে সাধারণত হচ্ছে সুতা বার বার আছে, যখন সাইডে যাবেন লেবারে বলবে সুতা বার, বা যারা আমাদের ডিপ্লোমা হচ্ছে কি আছে, ইঞ্জিনিয়ার আছে, ওনারা সুতা বলে। তবে সাধারণত আমরা সুতা বলবো না, আমরা বলবো মিলিমিটার বার বলবো, বা 3 নাম্বার বার বলবো, আইদার হচ্ছে এত নাম্বার বার অথবা মিলিমিটার বার। খেয়াল করেন 8 নাম্বার মিলিমিটার বার যেটা, সেটা সরি 8 মিলিমিটার বার হচ্ছে কত নাম্বার বার হবে, 2.5, অর্থাৎ 2.5 নাম্বার বার। কিভাবে করবে জানেন, কিছু না, মিলিমিটারকে আপনি
3 দ্বারা ভাগ করবেন। দেখেন 8 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? অ্যাপ্রক্সিমেটলি আড়াই আসবে। তো দেখেন 10 মিলিমিটার বারকে কত নাম্বার বার হবে? 3 নাম্বার বার। 12 মিলিমিটার কত হবে? 4 নাম্বার বার। 60 মিলিমিটার কত হবে? 5 নাম্বার বার। 20 মিলিমিটার কত হবে? 6 নাম্বার বার। 22 মিলিমিটার কত হবে? 7 নাম্বার বার। 5 মিলিমিটার কত হবে? 8 নাম্বার বার। 27 মিলিমিটার কত হবে? 9 নাম্বার বার। 32 মিলিমিটার কত হবে? 3 নাম্বার বার। এখন দেখেন সাইডে যখন যাবেন আপনার লেভারকে কোনটা বলবেন জানেন? শুধু নাম্বার বারটা বলবেন। বাট নাম্বার বার বললেও সে বুঝবে না। কি বলতে হবে? এটা একটা পেন নিই। কয় সুতা? হ্যাঁ, 2.5 সুতা, 6 সুতা, 8 সুতা, তখন সেভাবে বুঝবে। ঠিক আছে? সাধারণত হচ্ছে যে আপনার কত যে 2.5 থেকে 6 সুতা যেটা আছে তো 6 নাম্বার বার পর্যন্ত হচ্ছে কমন ইউজ করা হয় বিল্ডিং গুলাতে, বা কমন যে হচ্ছে কি আছে আমাদের যে কনস্ট্রাকশন গুলো আছে বা বিল্ডিং গুলো আছে ওগুলোতে ইউজ করা হয়। এটা হচ্ছে ইউনিট লেন্থও দেওয়া আছে পার কেজিতে কত, পার ফিটে কত কেজি। ওকে, 8 নাম্বার বার কত কেজি? 0.12। 10 নাম্বার বার কত কেজি? 0.118। ওকে, বাট এটা মুখস্থ করার দরকার, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি আমি দেখা দিচ্ছি আপনাকে, আপনি এটা মনে রাখবেন। মিলিমিটার বারটা মনে রাখবেন। ফর্মুলা হচ্ছে কত? ডি স্কয়ার বাই 531.36। যদি ক্যালকুলেটর নিই, এটা বের করি 16, তাহলে 16 ইন্টু 16 ভাগ 531.36 কত আসতেছে আমার? 0.48। দেখেন তো 0.48 আছে কিনা? আছে? 0.48 কি আছে? কেউ নাই? জি স্যার, আছে স্যার। জি স্যার। আচ্ছা আছে। তাহলে আপনার 8 মিলিমিটার বার থেকে 20 মিলিমিটার বার হচ্ছে কমনলি ইউজ করা হয়। 22, 25, 27, 32 সাধারণত স্পেশাল যেমন পদ্মার সেতুতে হচ্ছে কত 50 মিলিমিটার বার ইউজ করা হয়েছে, দেখছেন কিনা কে জানি। এগুলো সাধারণত হচ্ছে বানাইতে হয়, কোম্পানি এগুলো বানায় না। সাধারণত ওনার বানায় কত সর্বোচ্চ হচ্ছে কত 20 পর্যন্ত। ঠিক আছে, বাকিগুলো সাধারণত বানায় আপনি বললে আপনাকে বানায় দিবে। ওকে, আচ্ছা এটা মুখস্থ করতে হবে। 1 সিএফটি সিমেন্ট সমান কত? 0.06 টন। 1 সিএফটি সিমেন্ট সমান কত ব্যাগ? 0.8 ব্যাগ। 1 সিএফটি খোয়া সমান কত? 9 ব্রিক। 1 ব্যাগ সিমেন্ট ইকুয়াল টু কত? 1.25 সিএফটি। এটা হচ্ছে আমাদের সেফটি ব্যাগ হিসেবে ধরতে হবে। অর্থাৎ যখন আমরা হচ্ছে কি করবো, এস্টিমেটিং করবো, আমরা সেফটি হিসাবে এগুলো অ্যাড করবো। ওকে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে কোনো ঝামেলা আছে কারো বলেন তো? না স্যার। কোনো ঝামেলা আছে? যাবে? কোনো ঝামেলা আছে? না স্যার। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, বা হচ্ছে যে এটা হচ্ছে শীট বের করে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এএসটিএম এ। এএসটিএম যখন আপনি বাইরে যাবেন আপনি এএসটিএম এ দিয়ে এক করতে হবে। ওকে, বার সাইজ দেওয়া আছে, নমিনাল ডায়ামিটার কত হবে, এরিয়া কত হবে, ওয়েট কত হবে। ওকে, বাট এটা সাধারণত হচ্ছে আমাদের দেশে লাগবে না, দরকার নাই। আমাদের কিন্তু এটা লাগবে। যেমন ক্লিয়ার কাভার আর কাভার, কলামের জন্য আমরা কত করব? 1.5 ইঞ্চ, আর কাভার কত? 2.5 ইঞ্চ। স্ল্যাবের জন্য কত? 0.7 ইঞ্চ ক্লিয়ার কাভার, আর কাভার কত হবে? 1 ইঞ্চ। আমরা কাভার আর ক্লিয়ার কাভার জানি, আমরা ওখানে ডিটেলসে যাচ্ছি না আর। ওকে, আমাদের লেকচার 1 বা বেসিক 1টা এখানে শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আমরা খুব দ্রুত কোশ্চেন নিব। এবার শেষ করে দেব, খুব দ্রুত কোশ্চেন নিব। কারো কোনো কোশ্চেন স্যার আছে? স্যার কাভার আর ক্লিয়ার কাভারটা একটু বলুন স্যার, ভুলে গেছি। আচ্ছা, খেয়াল করুন। 2.5 ইঞ্চি হয়। হ্যাঁ, এটা অলওয়েজ 2.5 ইঞ্চি হবে বিম আর কলামের ক্ষেত্রে। এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। ওকে, জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তা আমাদের বেসিক এখানে শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে স্যারকে হোয়াটসঅ্যাপে মেল করতে পারেন। স্যার হোয়াটসঅ্যাপে হচ্ছে যে আপনি নক দিতে পারেন বা মেল করতে পারেন। ওকে, আমাদের প্রথম যে লেকচার যেটা ছিল ডে 1 এ আমাদের হচ্ছে কথা ছিল বেসিক, সেটা শেষ। আর কালকে হচ্ছে পাইল দেখবো, পাইল আর পাইলকে। আমাদের আগামী ক্লাসটা হবে হচ্ছে 3টা বাজে, 3টা থেকে 3:30 জুমার নামাজে পড়ে। ওকে, আমরা পাইল আর পাইলকে দেখবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের শেষ। তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। কালকে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।